Good evening students. So far we have completed two parts of the chapter light in physics for class 10 Cbse. আজকে আমরা শুরু করব the third part and very important part as well. খুব স্কোরিং একটা জায়গা, that is human eye and the colorful world. আচ্ছা, এবার এটার জন্য আমাদের একটু বায়োলজিক্যাল নলেজ লাগবে, আইয়ের স্ট্রাকচারটা একটু ডিটেলসে আমাদের স্টাডি করতে হবে. We know that the এই যে আগের চ্যাপ্টারে আমরা রিফ্র্যাকশন পড়েছিলাম, রিফ্র্যাকশন এর কিসের থ্রুতে রিফ্র্যাকশনগুলো হচ্ছিল বলো? লেন্সের থ্রুতে, রাইট? এবার উই অল নো দ্যাট হিউম্যান আই হ্যাজ গট আ ভেরি পাওয়ারফুল ইনবিল্ট ভেরি ফ্লেক্সিবল লেন্স, যেটার খুব একটা ক্লিনিং করতে লাগে না, ওটা সেলফ ক্লিনড, ঠিক আছে? খুব একটা পাওয়ার অ্যাডজাস্ট করতে হয় না. আমরা জানি যে আমরা যখন ক্যামেরা ইউজ করি, ডিএসএলআর ফটো তোলার জন্য যে ক্যামেরা ইউজ করি, উই হ্যাভ টু শিফট দ্য ফোকাস, বাট আমাদের লেন্সের কাছে এই পাওয়ারটা ইনবিল্ট আছে. সেই পাওয়ারটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাকোমোডেশন. এই যে ফোকাল লেন্থ চেঞ্জ করতে পারা, ধরো আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, আই এম লুকিং টুয়ার্ডস দ্য ক্যামেরা রাইট নাও, সো আই এম লুকিং ডিরেক্ট ইন টু দ্য ক্যামেরা. আমার যদি এখন ক্যামেরার দিকে ফোকাস থাকে, তাহলে বাদবাকি রুমে যা যা আছে সব কিছু আমার চোখে আউট অফ ফোকাস. এখন ক্যামেরার থেকে চোখটা সরিয়ে যখন আমি এটাকে ফোকাস করছি, তখন কিন্তু এইগুলো পুরো অটোমেটিক্যালি ব্লার্ড আউট হয়ে যাচ্ছে. আই ডু নট হ্যাভ টু ডু ইট এনিথিং ম্যানুয়ালি, রাইট? এভরিথিং ইজ বিং অ্যাডজাস্টেড ইনসাইড দ্য আই. তাহলে ইট ইজ আ ভেরি ভেরি ভ্যালুয়েবল সাবস্টেন্স. যাদের দৃষ্টি নেই, যাদের চোখ নেই, বা ফর সামওয়াট রিজন এই পুরো জিনিসটাতে, এই পুরো সেট আপটাতে কিছু গণ্ডগোল আছে, তাদের জন্য লাইফটা ইজ রিয়েলি ভেরি ডার্ক. Anyway, so starting with the human eye, the first topic, দেখো, human eye এমন একটা অর্গান, it is very very essential for a lot of other reflex actions to occur. যেমন ধরো, তুমি যদি দূর থেকে দেখো, এটা আমি একটু বায়োলজিক্যাল অ্যাসপেক্টে কথা বলছি, তুমি যদি দেখো যে দূর থেকে একটা বা কেউ একটা তোমাকে মারতে আসছে, অটোমেটিক্যালি তোমার চোখের যে অপটিক নার্ভসগুলো আছে, অপটিক নার্ভসগুলো, দ্যাট উইল সেন্স দ্য মুভমেন্ট অফ দ্য হ্যান্ড, রিফ্লেক্স অ্যাকশন এনঅ্যাক্টেড হবে ইন ইউর বডি অ্যান্ড ইমিডিয়েটলি ইউ উইল ক্লোজ ইউর আইজ. ছোটো বাচ্চারা একদম ফ্রম দেয়ার বার্থ, ঠিক আছে, একটা ন্যাচারাল রিফ্লেক্স কাজ করে, রাইট? দ্যাট ইজ কল্ড দ্য ব্লিঙ্কিং অফ দ্য আই. এটা আমাদেরকে কেউ শেখায় না ছোটোবেলা থেকে, মা বাবা, নোবডি টিচেস আস হাউ টু ব্লিঙ্ক দ্য আই. এরকম আরও অনেক ন্যাচারাল রিফ্লেক্সেস তোমরা পড়েছো বা পড়বে. এনিওয়ে, তাহলে হিউম্যান আই ইজ ওয়ান অফ দ্য মোস্ট valuable and sensitive sense organ, রাইট? আমাদের এই যে নানান রকম জিনিসপত্র তোমরা যে দেখতে পাচ্ছ, যে এটার কালার গ্রিন, বা what I am wearing, what is the color of my t-shirt, বা what is the color of this blackboard, everything is you are viewing with the help of your eyes. যাদের চোখ নেই, তোমরা জুনিয়র ক্লাসে যে ক্লাস 8-এ পড়েছো ব্রেইল সিস্টেম, তাদেরকে ফিল করে করে বুঝতে হয়. প্রবাবলি তোমরা মেট্রোজে ট্রাভেল করতে গিয়ে দেখেছো যে দেয়ার আর রিজেস. ইনফ্যাক্ট 10 টাকার কয়েন যখন তোমরা হাতে নিয়েছো, বা 2 টাকার কয়েন বা 1 টাকার কয়েন, দেয়ার আর ব্রেইল সিস্টেম এভরিওয়্যার. 10 টাকার কয়েনে দেখবে এরকম ড্রপলেটস করা থাকে 10টা. That is to understand for the blind people to feel that it is a 10 rupee coin. এমনিতেও সাইজ ফিল করে ওরা বুঝতে পারবে. They are very very sensitive to touch, okay? আচ্ছা, এবার আমরা তো অলরেডি পড়ে নিলাম. সো দ্য হিউম্যান এন্টায়ার আই অ্যাক্টস লাইক আ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ ক্যামেরা, রাইট? তো হোয়াট আর দ্য স্ট্রাকচার্স অফ দ্য হিউম্যান আই আমাদের এবার একটু বুঝে নিতে হবে. দেখো, সবার ফার্স্টে এই ডায়াগ্রামটা আমি অলরেডি অ্যাটাচ করে রেখেছি, যাতে কি না উই ডু নট হ্যাভ টু ওয়েস্ট মাচ টাইম. ডিটেলড ক্লাস যখন আমরা করব, তখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে স্ট্রাকচারটা আঁকছি, বা ডায়াগ্রামটা কিন্তু প্র্যাকটিস করে নেবে, ওকে? লেটস ইউজ দিস কালার. দেখো, আউটার মোস্ট সাইড থেকে হিউম্যান আইয়ের 3টে লেয়ার্স আছে. একদম আউটার মোস্ট লেয়ারটাকে বলা হয় স্ক্লেরয়েড বা স্ক্লেরা. এই স্ক্লেরয়েড বা স্ক্লেরা লেয়ারটাই সামনে অবধি এক্সটেন্ড হয়ে আসে,
টু ফর্ম আ হোয়াইট পোর্শন, যেটা আমাদের চোখের এই যে পোর্শনটা, সরি, এই যে পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে কি আমাদের কর্নিয়া। এটা কোন পোর্শনটা? এই পোর্শনটা। এই স্ক্লেরয়েডটাই সামনে আসছে, একটা হোয়াইট টাফ ফাইব্রাস একটা লেয়ার ফর্ম করছে, উইচ ইজ কল্ড নাথিং বাট দ্য কর্নিয়া। সেকেন্ড লেয়ারটাকে বলা হয় কোরয়েড, আর ইনারমোস্ট লেয়ারটাকে বলা হয় রেটিনা। তাহলে কি কি পড়লাম? একটা স্ক্লেরয়েড, একটা কোরয়েড, একটা রেটিনা। স্ক্লেরয়েডের কিন্তু কোনো ভাস্কুলার টিস্যু নেই, হ্যাঁ, নো ভাস্কুলার টিস্যু নেই, মানে নো ব্লাড ভেসেলস। তার জন্যই এই কর্নিয়া, তোমরা শুনেছো না চক্ষুদান? চক্ষুদানের সময় কি দান করা হয় তোমরা জানো? আউটার মোস্ট কর্নিয়ার যে লেয়ারটা, হোয়াইট যে পোর্শনটা, সেটা ট্রান্সপ্লান্ট করা হয়। এইমস দিল্লি থেকে রিসেন্ট, আই এম নট এবল টু রিকালেক্ট দ্য এক্স্যাক্ট ইয়ার, বাট ওরা একটা কর্নিয়া থেকে স্লিট করে 3টে কর্নিয়া পর্যন্ত তৈরি করেছে, এবং একটা কর্নিয়া হ্যাজ বিন ডোনেটেড টু 3 পিপল। ওকে, সেটাতে পরে আসছি আমরা। যাই হোক, এইবার দেখো আর কি কি স্ট্রাকচার আমাদের কাজে লাগবে। এইখানটাতে কর্নিয়ার ওপরে আর একটা পাতলা ট্রান্সপারেন্ট লেয়ার থাকে, এটাকে বলা হয় কনজাংটিভা। এই কনজাংটিভাতে যদি ইনফেকশন হয়, তাহলে রোগটার নাম কি হয়? বায়োতে পড়েছো ডেফিনেটলি, কনজাংটিভাইটিস, যেটাকে বাংলায় বলা হয় জয় বাংলা। ওকে, এনিওয়ে, এখানটাতে তোমার আইল্যাশেস থাকবে, রাইট? এবার আমরা ইন্টারনাল স্ট্রাকচারে আসি। এই রেটিনার ভেতরে কি কি থাকছে এটাতে আমরা পরে আসছি। আগে দেখি যে যখন একটা লাইট ঢুকছে সেই গল্পটা আমরা পরে করছি, তার আগে স্ট্রাকচারটা ভালো করে দেখিনি। এই যে ভেতরের যে পোর্শনটা, দিস ইজ নট এমটি, দিস পোর্শন ইজ ফিল্ড উইথ আ জেলি লাইক ফ্লুইড কল্ড aqueous humor. Okay, it is called aqueous humor. আচ্ছা, এইবার দেখো এই অ্যাকুয়াস হিউমারের এখানেই এই মাঝখানের যে লেয়ারটা আমরা পড়েছিলাম, মাঝখানের লেয়ারটাকে কি পড়েছিলাম বলো? কোরয়েড। এই কোরয়েডের যে লেয়ারটা, এই কোরয়েডের লেয়ারটাই সামনে এক্সটেন্ড হয়ে আসছে টু ফর্ম দিস টু মাসেলস। এই মাসেলগুলোকে বলা হয়, দাঁড়াও, এই মাসেলগুলোকে বলা হয় সিলিয়ারি বডিজ। এই সিলিয়ারি বডিজ দেখতে পাচ্ছ এই যে এইখানে আর এইখানে। তাহলে সিলিয়ারি বডিজ কিসের এক্সটেনশন বলো? দিজ আর দ্য এক্সটেনশন অফ দ্য মিডল লেয়ার অফ দ্য আই, দ্যাট ইজ দ্য কোরয়েড। সিলিয়ারি মাসেলসগুলো আর কানেক্টিং টু সাম কাইন্ডস অফ লিগামেন্টস which is holding the lens. This is the lens. এই লিগামেন্টসগুলোকে বলা হয় সাসপেন্সারি লিগামেন্টস, রাইট? আচ্ছা, এবার এই যে লেন্সটা আছে, এই লেন্সটা কি টাইপের লেন্স থাকে? বাই কনভেক্স লেন্স থাকে। তাহলে আমাদের হিউম্যান বিংসের আইজের মধ্যে অলরেডি ইনবিল্ট যে লেন্সটা থাকে সেটা কি টাইপের লেন্স থাকে বলো? বাই কনভেক্স লেন্স, রাইট? আচ্ছা, এবার এই অ্যাকুয়াস হিউমারের আমি প্রত্যেকের ফাংশন আলাদা আলাদা করে বলবো। এবার দেখো এই যে সিলিয়ারি, কোথায় গেল? কোরয়েডের যে লেয়ারটা আমরা পড়লাম, কোরয়েডের লেয়ারটা কিন্তু সামনে কিছুটা এক্সটেন্ড হয়ে এসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ হোপফুলি, সামনে কিছুটা এক্সটেন্ড হয়ে এই জায়গাটা তৈরি করেছে। এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় আইরিস। কোনটা? এই পোর্শনটা, ঠিক আছে? আইরিস। ওয়েট,
Okay, these are made up of muscles, radial muscles like this, ঠিক আছে। আর মাঝখানে লাইট ঢোকার জন্য আমাদের চোখে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে কি বলা হয়, এই যে এই গ্যাপটা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় পিউপিল, রাইট, এই গ্যাপটাকে বলা হয় পিউপিল। আচ্ছা, এইবার দেখো এই যে লেন্সের পেছনে এই পুরো এরিয়াটা কি ফাঁকা রয়েছে? ব্যাগের দোকানে যখন ব্যাগ কিনতে যাও দেখবে ব্যাগ কিন্তু খালি রাখা হয় না, ব্যাগের ভেতরে প্রচুর পরিমাণে কাগজ টাগজ দিয়ে ভর্তি করা থাকে, সো দ্যাট ব্যাগটা ফুলে ফেপে রয়েছে। ফুলে ফেপে থাকলে কি হয়, মোটাসোটা দেখতে লাগে, প্রত্যেকটা পার্টস কী কী ফিচার্স আছে সেগুলো তোমরা দেখতে পাবে না। তাই জন্য চোখের ভেতরের পোর্শনটা যদি কিছু না থাকতো তাহলে চোখটা কি আমাদের সকেটের মধ্যে চুপসে পড়ে থাকতো না। তাই জন্য এইখানটাতে একটা জেলি লাইক ভেসলিন তোমরা দেখেছো বা অ্যালোভেরা জেল তোমরা দেখেছো, সেরকম একটা, এবার আমি হাতে ধরিনি, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, বাট বইতে যেভাবে লেখা থাকে, যে কোনো বইতে তোমরা বায়ো বইও যদি দেখে না, যেভাবে লেখা থাকে দ্যাট টেলস আস অর গিভস আস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য কনসিস্টেন্সি, ঠিক আছে। এই হিউমারটা অ্যাকচুয়ালি তাহলে কী মেনটেন করছে, ইট ইজ মেনটেনিং দ্য শেপ অফ দ্য আইবল। কী বলা হয় এই জেলি লাইক ফ্লুইডটাকে, এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। আচ্ছা, নিচে লিখছি আমি ভিট্রিয়াস হিউমার, VITREOUS, ভিট্রিয়াস হিউমার, রাইট। আচ্ছা, তাহলে ভিট্রিয়াস হিউমারে যদি তোমাকে ফাংশন জিজ্ঞেস করা হয় তুমি কি বলবে? দ্য ফাংশন ইজ টু মেনটেন দ্য শেপ অফ দ্য আইবল। আর একটা ফাংশন আছে টু প্রোটেক্ট দ্য রেটিনা, ঠিক আছে, রেটিনাটাকে ময়েস্ট রাখার ফাংশন। বাট যেহেতু এটা বায়োলজির পোর্শন আমরা পড়ছি না, সুতরাং আমরা এই ডিটেলসটাতে যাব না, হলো। আচ্ছা, এবার এই যে রেটিনাতে যে দুটো টাইপের সেলস থাকে না, একটা হচ্ছে রডস আর একটা হচ্ছে কোনস, এই দুটোই ফটোসেন্সিটিভ তোমার সেলস, ঠিক আছে। লাইট যখন এন্টার করে, আমি পরের ডায়াগ্রামটাতে বেটার বুঝতে পারবে তোমরা, লাইট যখন এন্টার করে ইট হিটস দ্য রেটিনা আলটিমেটলি, ঠিক আছে। রেটিনাতে যখন হিট করে এই ফটোসেন্সিটিভ সেলস বিকামস অ্যাক্টিভ, এই প্রত্যেকটা ফটোসেন্সিটিভ সেলস পাসেস সাম সিগন্যালস উইচ ইজ ক্যারিড বাই দ্য অপটিক নার্ভ, এবং অপটিক নার্ভ একটা ইনভার্টেড ইমেজ পারসিভ করে, সেটা আলটিমেটলি ব্রেনে ফেলে, ব্রেন আবার ওটাকে ফের ইনভার্ট করে, এবং আলটিমেটলি উই সি অ্যান ইরেক্ট অবজেক্ট বা ইরেক্ট ইমেজ অফ দ্য অবজেক্ট, ক্লিয়ার। তাহলে কি হচ্ছে দেখা যাক, এই রেটিনাতে দু রকমের সেলস পাওয়া যায়, একটা রডস একটা কোনস। এই রডস হচ্ছে অ্যাক্টিভ ইন ডিম লাইট, আর কোন সেলস হচ্ছে অ্যাক্টিভ ইন ব্রাইট লাইট। আচ্ছা, এবার রাত্রেবেলা দেখবে যখন একদম খুব হালকা একটা আলো আছে, সে দ্য মুনলাইট, ঠিক আছে, আমরা কিন্তু খুব একটা ব্রাইট কালার্স দেখতে পাই না। ধরো তুমি ভায়োলেট মানে পার্পল বা রেড বা মারুনের মধ্যে কিন্তু প্রচণ্ড ডার্কনেসে ডিফারেন্সিয়েট করতে পারবে না, তুমি একটা গ্রেইশ আন্ডারটোন দেখতে পারবে, সবই তোমার মনে হবে আচ্ছা ঠিক আছে এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা ডার্ক কিছু কালারের জামা কেউ একটা পরে আছে। তার মানে সেই সময় তুমি কোনো রকম ব্রাইট লাইটস, কোনটা ম্যাজেন্টা কোনটা পার্পল কোনটা মারুন, ইউ আর আনএবল টু পারসিভ দ্যাট। কিন্তু তুমি জাস্ট দেখে বুঝতে পারছো হি অর শি ইজ ওয়ারিং, দ্য পার্সন ইজ ওয়ারিং আ ভেরি ডার্ক কালার্ড সে ড্রেস অর সামথিং, ঠিক আছে। তাহলে সেটার জন্য কে রেসপন্সিবল? সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে দিজ রড সেলস, বিকজ ইট রিলিজেস আ পিগমেন্ট কল রোডোপসিন, যেটার ক্যাপাসিটি নেই যে কোনো মানে হিউজ রেঞ্জ অফ কালার্সকে পারসিভ করার, হিউজ রেঞ্জ অফ ওয়েভলেন্থকে পারসিভ করার, ক্লিয়ার। আচ্ছা, এবার কোন সেলসগুলো কখন অ্যাক্টিভ? ইন দ্য ব্রাইট লাইট। এখন আমরা এটা পড়ছি কেন সেটা দেখতে হবে। দেখো, যখন লাইটটা ঢুকছে, লাইটটা আলটিমেটলি ঢুকে হিট করছে অন দ্য রেটিনা, তাহলে এই যে রডস আর কোনস এরা থাকে কোথায়? রেটিনাতে, রাইট। রেটিনাতে গিয়ে যখন হিট করছে এই ফোটন পার্টিকেলসগুলো, তখন কি হচ্ছে এই যে রডস অথবা কোনস আর গেটিং অ্যাক্টিভেটেড, রাইট।
যার ফলে we are able to perceive the image or the color of the substance we are visualizing. এবার রডস আর কোন সেলস কিন্তু সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে না। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। দেখো, আমাদের চোখে এই রেটিনার এখানটাতে একটা এরকম পিট রয়েছে, ঠিক আছে, এরকম একটা পিট রয়েছে। এই পিটটাকে বলা হয় ফোভিয়া সেন্ট্রালিস। এই পিটের মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ইয়েলো স্পট। বায়োতে হয়তো তোমরা পড়েছো, এটাকে ম্যাকুলা লুটিয়া বলা হয়। তো সমস্ত কোন সেলসগুলো আর কনসেন্ট্রেটেড ইন দিস পার্টিকুলার পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইয়েলো স্পট। আর রড সেলস কোথায় থাকে? ছড়িয়ে ছিটিয়ে থাকে, পুরো রেটিনাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার তার মানে যদি কোনো ইমেজ এই তোমার ইয়েলো স্পটে ফর্ম হয়, কোনো লাইট গিয়ে, কোনো লাইট রেজ গিয়ে যদি মিট করে অ্যাট দ্য ইয়েলো স্পট, তাহলে এই জায়গাটাতে আমরা ব্রাইটেস্ট ভিশন পাবো, রাইট? আমরা ক্যামেরা যখন ইউজ করি, ক্যামেরাতেও একটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানুয়ালি ফোকাস করি বা অটো ফোকাস থাকে না, তার মানে একটা জায়গায় গিয়ে উই ওয়ান্ট দ্য লাইট রেজ টু মিট, সেটা যদি এই জায়গাটাতে হয় তাহলে ম্যাক্সিমাম ব্রাইট ভিশন আমরা পেতে পারি। যেমন আই এম লুকিং টুয়ার্ডস দ্য ক্যামেরা, আই এম গেটিং দ্য ব্রাইটেস্ট ভিশন বিকজ দ্যাট দোজ রেজ আর মিটিং অ্যাট মাই ফোভিয়া সেন্ট্রালিস অর অ্যাট দ্য ইয়েলো স্পট। ক্লিয়ার? এবার এই রিজনটাকে সেই জন্য নাম দেওয়া হয়েছে, আমি এখানটাতে লিখছি, ইয়েলো স্পটকে সেই জন্য বলে রিজন অফ ব্রাইটেস্ট ভিশন। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের পড়তে হবে একটু, ঠিক এই রেটিনার পেছন থেকে সমস্ত যে এই যে রডস অ্যান্ড কোনস থেকে যে নার্ভসগুলো বেরিয়েছে সবটা মিলে তৈরি করে হচ্ছে গিয়ে অপটিক নার্ভ। অপটিক নার্ভ যেই পয়েন্টটা থেকে বেরোচ্ছে, সেই পয়েন্টে না কোনো রড সেলস থাকে না কোনো কোন সেলস থাকে, তাই জন্য এই পয়েন্টটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পটে যেহেতু কোনো রডসও থাকে না, কোনো কোনসও থাকে না, কোনো রেজ অফ লাইটস ঢুকে যদি ব্লাইন্ড স্পটটাতে ফোকাসড হয় বা মিট করে, ইন্টারসেক্ট করে, তাহলে সেই ক্ষেত্রে নো ভিশন। দিস ইজ কল্ড এরিয়া অফ নো ভিশন। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের একটুখানি ফাংশন দেখে নিই। এটা একদম আউটার মোস্ট লেয়ার। এটাকে কি বলছিলাম? স্ক্লেরয়েড। সামনের দিকে সাদা অংশটাকে কি বলছিলাম? কর্নিয়া, রাইট? আমি এগুলো আর মার্ক করছি না, যেগুলো যেগুলো এবার লাইটের চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট সেগুলো উই আর গোয়িং থ্রু। ওকে? আচ্ছা, মাঝের যে লেয়ারটা সেটা সামনে এক্সটেন্ড হয়ে আসছে ইনটু আ মাস্কুলার ডায়াফ্রাম, দ্যাট ইজ কল্ড দ্য আইরিস। সেটা কোন লেয়ার থেকে তৈরি হচ্ছে? সেটা তৈরি হচ্ছে সেকেন্ড লেয়ার, দ্যাট ইজ আ কোরয়েড লেয়ার থেকে তৈরি হচ্ছে। এই যে সেকেন্ড লেয়ার, এই যে বডিজগুলো, এগুলোকে কি বলেছিলাম? সিলিয়ারি বডিজ। আচ্ছা, আর একদম ইনারমোস্ট যে লেয়ারটা, এটাকে কি বলছিলাম বলো? রেটিনা। এটা হচ্ছে গিয়ে রেটিনা, আর এখান থেকে আমাদের অপটিক্যাল নার্ভস বেরিয়ে যাচ্ছে। এইখানটাতে কিছু সাসপেন্সারি লিগামেন্টস আছে যেটাকে
ইউজ করে লেন্সটা কখনো থিন হচ্ছে, কখনো থিক হয়ে যাচ্ছে, কখনো মোর কনভেক্স হয়ে যাচ্ছে, কখনো লেস কনভেক্স হয়ে যাচ্ছে, ডিপেন্ডিং আপন দ্য ডিস্টেন্ট ভিশন অফ দ্য নিয়ার ভিশন। আচ্ছা, এবার এই জায়গাটাতে তোমার অ্যাকুয়াস হিউমার আছে, এই জায়গাটাতে তোমার ভিট্রিয়াস হিউমার আছে, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট পার্ট রাইট নাও। তাহলে হোয়াট ইজ দ্য, এটা হচ্ছে তাহলে কি আমাদের আইরিস। আইরিসের ফাংশন তোমাকে জিজ্ঞেস করবে, কি বলবে? আইরিস ফার্স্টে লেখো কি আছে, মাস্কুলার diaphragm that controls the size of the pupil. পিউপিল কোন রিজনটাকে বলা হচ্ছে? এই যে ফাঁকা রিজনটা যেখান থেকে লাইট ঢুকবে, এই রিজনটাকে বলা হচ্ছে পিউপিল। তাহলে পিউপিল কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট টু বি এন্টার্ড ইন দ্য আই, controls the amount of light entering the eye, right? তাহলে লাইটের পাথটা একবার আমরা একটু দেখেন। এটা হয়ে গেছে তো লেখা? আই এম রাবিং ইট অফ, ওকে? ধরো দুটো লাইট রেজ এখান থেকে আসছে, ঠিক আছে? এই যে লেন্সটা, এটা কি টাইপের লেন্স? বাইকনভেক্স লেন্স। তাহলে রিফ্র্যাকশনের পরে লাইট দুটোকে কি করবে? কনভার্জ করাবে। কনভার্জ করে লাইট রেসগুলো এরকম কোথাও একটা মিট করবে। আফটার কনভার্জিং it will meet at some point like this, right? এখানেই তোমার ইমেজটা ফরমেশন হবে। এই যে ইমেজটা ফর্মড হবে, এই ইমেজটা কিন্তু ইনভার্টেড ইমেজ ফর্ম হবে অ্যান্ড রিয়েল ইমেজ ফরমেশন হবে। কেন রিয়েল ইমেজ ফরমেশন হবে? বিকজ লাইট ইজ অ্যাকচুয়ালি মিটিং। আচ্ছা, একটু আগে আমি যে কথাটা তোমাদের বললাম যে ব্রাইটেস্ট রিজন বা ব্রাইটেস্ট ভিশন কোন জায়গাটাতে ফর্ম হলে হবে? এই যে এই জায়গাটাতে ইয়েলো স্পট। তাহলে এইখানে যেখানে আমি ইমেজটা ফর্ম করিয়েছি, এইখানে যদি ইমেজ হতেই পারে ফর্ম, ঠিক আছে? আমি যে চারপাশে এত কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলো সবকটা তো ব্রাইটেস্ট ভিশন এই মোমেন্টে আমার চোখে আসছে না। তাহলে যদি কোনো কারণে রেসটা ঢুকে এই জায়গাটাতে ইন্টারসেক্ট করতো, তাহলে কিন্তু ব্রাইটেস্ট ভিশন হতো। ক্লিয়ার? আদার দেন দ্যাট একটু ব্লারি ভিশন হবে, বাট তারপরে তুমি আবার চোখটা ঘুরিয়ে নেবে বা তোমার আইসটাকে শিফট করবে, অ্যাকর্ডিংলি তোমার ব্রাইটেস্ট ভিশন তুমি পেয়ে যাবে। ব্লারি মানে নন ব্লারি একটা ইমেজ তুমি পেয়ে যাবে, রাইট? আচ্ছা, এইবার যে ইনভার্টেড ইমেজটা আইতে ফর্ম হলো, এটা আমাদের অপটিক নার্ভ ইলেকট্রিক্যাল সিগন্যালস এর মাধ্যমে, ইলেকট্রিক্যাল সিগন্যালসের ফর্মে কোথায় ট্রান্সফার করবে বলো? ব্রেনে। ব্রেন এটাকে আরেকবার, মানে তুমি যখন এই পেনটা দেখছো, তোমার চোখে পেনটার ইমেজটা এরকম ফর্ম হবে, তাহলে ইনভার্টেড হয়ে গেল। ব্রেন কি করবে? এই ইনভার্টেড ইমেজটাকে আরেকবার ইনভার্ট করবে, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল? ইরেক্ট হয়ে গেল না? ব্রেন যখন তুমি ধরো এরকম একটা অবজেক্ট দেখছিলে, তাহলে তার ইমেজটা তোমার চোখে ফর্ম হবে এরকম, ব্রেনে গিয়ে এটা আবার ইনভার্সন হবে, তাহলে ব্রেন পারসিভ করবে অবজেক্টটা, ইমেজটা। ক্লিয়ার? আচ্ছা, পাওয়ার অফ অ্যাকোমোডেশন। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ অ্যাকোমোডেশন একটু পরে আমরা দেখছি। সবার আগে আমরা দেখি, ধরো একটা রাফ যদি আমরা আইএ স্ট্রাকচার দেখি, তাহলে এটা হচ্ছে সিলিয়ারি মাসল, এইখানে থাকে আমাদের আইরিস, এখানে রেটিনা, এত কিছু আমি এখানে আঁকছি না, আর এটা হচ্ছে আমাদের লেন্স। ভিশনকে আমরা দু রকমভাবে ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে নিয়ার ভিশন, কাছের অবজেক্ট দেখার জন্য,
আর একটা হচ্ছে ডিস্টেন্ট ভিশন, খুব ইম্পর্ট্যান্ট উইথ রেসপেক্ট টু ইয়োর এক্সামিনেশন। ঠিক আছে, যদি তোমার অবজেক্ট যেটা কাছে আছে তুমি সেটা যদি ভিউ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লেন্সের কি স্টেট থাকে এবং সিলিয়ারি মাসেলসের কি স্টেট থাকে সেটা একটু আমাদের দেখে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সিলিয়ারি মাসেলস থাকে রিল্যাক্সড, সিলিয়ারি মাসেলসগুলো রিল্যাক্স থাকে, যার ফলে লেন্সটা হয়ে যায় থিন। আর ফোকাল লেন্থে কি চেঞ্জ আসে? ফোকাল লেন্থ যায় বেড়ে। তাহলে ফর নিয়ার ভিশন আমাদের সিলিয়ারি মাসেল কীরকম থাকে? রিল্যাক্সড, তার জন্য লেন্স বিকামস মোর থিন, মানে ধরো এরকম ছিল, এখান থেকে এরকম হয়ে গেল, ইট বিকামস ভেরি ভেরি থিন। মানে লেট মি শো ইউ ওয়ান্স এগেন, লেন্সটা যদি এরকম থাকে এখান থেকে এরকম হয়ে যায়, লেস চ্যাপ্টা আর কি, ক্লিয়ার? আর ফোকাল লেন্থ যায় বেড়ে। এটা হচ্ছে কখন? যদি তুমি কিছু নিয়ার অবজেক্ট ভিউ করো, সেই ক্ষেত্রে লেন্সের অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার ডিস্টেন্স অবজেক্টের ঠিক তার উল্টোটা হবে। যদি অনেক দূরে তোমার কোনো অবজেক্ট, আমাদের ডিস্টেন্ট পয়েন্ট কি? ডিস্টেন্ট পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, লিখে দিচ্ছি আমি পরে। ডিস্টেন্ট ভিশনের জন্য সিলিয়ারি মাসেলস আমাদের কন্ট্রাক্টেড থাকে, কন্ট্রাক্টেড মানে দুদিক থেকে সিলিয়ারি মাসেলটা এইভাবে টেনে ধরে, ঠিক আছে, যার জন্য লেন্স হয়ে যায় মোর কার্ভড, বা এটাকে আমরা বালজডও বলতে পারি, মানে মোর কনভেক্স আর কি। আর ফোকাল লেন্থ সেই ক্ষেত্রে ডিক্রিজ করে যায়। আচ্ছা, এখানে আর একটা কথা আমি বলে দিই যে হিউম্যান আই নিয়ারেস্ট যে জিনিসটা একদম স্পষ্ট দেখতে পারে, মানে নিয়ার পয়েন্ট হয় একটা, আর একটা ফার পয়েন্ট হয়। এটাকে যদি আমি নিয়ার পয়েন্ট বলি, সে ইট ইজ 25 সেন্টিমিটার থেকে ফার পয়েন্ট হিউম্যান আইয়ের হচ্ছে ইনফিনিটি, মানে 25 সেন্টিমিটার থেকে ইনফিনিটি অবধি পরিষ্কার তুমি ছবি পারসিভ করতে পারবে। ধরো তুমি এসে একটা বই পড়ছো, ক্লিয়ার, তুমি এই জায়গাটাতে এসে ইউ উইল গেট আ ক্লিয়ার পিকচার অফ দ্য বুক। তুমি যদি আস্তে আস্তে এটা চোখের সামনে আনো, you will after a certain time you will see that it is becoming very very blurry, and একটা টাইম পরে গিয়ে তুমি আর দেখতেই পারবে না। ঠিক আছে, তো একদম প্রপার স্পষ্ট ভিশনের জন্য তোমার কতটুকু ডিস্টেন্স দরকার চোখের থেকে বলো? এই যে 25 সেন্টিমিটার ডিস্টেন্স। আর ফার পয়েন্ট হচ্ছে ইনফিনিটি। এবার ইনফিনিটি মানে কি একেবারে ইনফিনিটি অবধি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ সেটা নয়, বাট ধরো আকাশে যদি কোনো প্লেন যায়, সেটা তো তোমার থেকে ডিস্টেন্স অনেকটা দূর, ইউ ক্যান স্টিল সি ইট প্রপারলি, রাইট? তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? হোয়াট ইজ দ্য পাওয়ার অফ অ্যাকোমোডেশন? এই যে ফোকাল লেন্থ বাড়িয়ে ফেলতে পারছি আর আমরা কমিয়ে ফেলতে পারছি, এই যে দ্য এবিলিটি টু অ্যাডজাস্ট দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, দ্য এবিলিটি টু অ্যাডজাস্ট দ্য focal length of the lens is called power of accommodation of the eye, লিখে দিও। ওকে, আচ্ছা, তাহলে এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। ফর নর্মাল ভিশন নিয়ার পয়েন্ট মানে হচ্ছে মিনিমাম যেই ডিস্টেন্সটা থেকে তুমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছ, আর ফার পয়েন্ট ম্যাক্সিমাম কত দূর অবধি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ। নিয়ার পয়েন্ট তাহলে তোমার কত? 25 সেন্টিমিটার, আর ফার পয়েন্ট হিউম্যান আইয়ের হচ্ছে গিয়ে ইনফিনিটি। ঠিক আছে, এইবার দেখো চোখে আমাদের অলমোস্ট এখন মেজরিটি অফ দ্য পপুলেশন হ্যাজ গট মাল্টিপল প্রবলেমস। আমরা লাস্ট ক্লাসেই দেখেছি রিফ্র্যাকশনের যে লাস্ট টপিক ছিল পাওয়ার, প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার আমরা দেখেছিলাম। ফোকাল লেন্থের উপরে যে পাওয়ার ডিপেন্ড করে, P=1/f, এগুলো আমরা পড়ে নিয়েছি অলরেডি। তাহলে এই যে মাল্টিপল ডিফেক্টস অফ দ্য আই, যেমন ক্যাটারাক্ট হয়ে গেল, প্রেসবায়োপিয়া হয়ে গেল, অ্যাস্টিগম্যাটিজম হয়ে গেল, মায়োপিয়া হয়ে গেল, হাইপারমেট্রোপিয়া হয়ে গেল, এগুলো সবই আমাদের চোখের কিছু না কিছু প্রবলেমসের জন্য ডেফিনেটলি হচ্ছে। তো let's move on to the defects of the eye. The first defect
ইজ মায়োপিয়া। মায়োপিয়ার কথাটার মানে শর্ট সাইটেডনেস। শর্ট সাইটেডনেস মানে এই মানুষটি যার মায়োপিয়া আছে সে কাছের অবজেক্ট এবল টু সি নিয়ার objects clearly but unable to see far objects, মানে to that person the far objects will be blurry। ঠিক আছে, এবার সবার আগে আমাদের দেখতে হবে what are the reasons for myopia। এটা দুটো রিজন হয়। ফার্স্ট রিজন হচ্ছে গিয়ে লেন্থেনিং অফ দ্য আইবল। কারোর আইবল যদি সামনে থেকে পেছনে, এবার এটা কিন্তু অনেক সময় ইনবর্ন হয়, ঠিক আছে, একদম ছোট থেকেও দেখবে কিছু বাচ্চাদের স্পেকটেকলস লেগে যায়, রাইট। এই যে আইবলের যে লেন্থটা এটা যদি ইলংগেটেড হয়ে যায় সেই ক্ষেত্রে ইট ইজ আ রিজন ফর দ্য মায়োপিক আই। ওকে, তাহলে ফার্স্ট রিজন হচ্ছে গিয়ে লেন্থেনিং অফ eyeball। ওকে, আর সেকেন্ড হচ্ছে এক্সেসিভ কার্ভেচার অফ দ্য লেন্স। লেন্সটা যদি অতিরিক্ত কনভেক্সড হয়ে থাকে, অতিরিক্ত যদি কার্ভড আউট থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে আমি কয়েকটা ডায়াগ্রাম ফিক্স করে রেখেছি অলরেডি। কি কি ডায়াগ্রামস আছে দেখো। যদি এই যে এটা হচ্ছে একটা মায়োপিক আইয়ের ভিশন, এইখানটাতে দেখো জেনারেলি আমাদের ইমেজটা ফর্ম হওয়ার কথা কোথায়? ইমেজটা ফর্ম হওয়ার কথা হচ্ছে গিয়ে রেটিনাতে। বাট এই ডায়াগ্রামটাতে দেখো তো ইমেজটা কি রেটিনাতে ফর্ম হচ্ছে? না, ইমেজটা কিন্তু রেটিনার অনেক আগে ফর্ম হচ্ছে। তাহলে আই উড নিড আ টাইপ অফ লেন্স কারেকশনের জন্য। আমার এমন একটা লেন্স দরকার যেটা কি না রেজগুলোকে কিছুটা ডিফ্র্যাক্ট করিয়ে দেবে, কিছুটা ডাইভার্জ করিয়ে দেবে, তারপর কনভার্জ করাবে। কনভার্জ তো আমাদের আই লেন্স এমনিতেই করাচ্ছে। তাহলে এইখানের যে মাঝখানে যে ইন্টারমিডিয়েট যে কারেকশন লেন্সটা এখানে ইউজ করতে হবে, এটা কি লেন্স ইউজ করতে হবে তাহলে ফর কারেকশন অফ মায়োপিয়া আমাদের যে লেন্সটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে কনকেভ লেন্স, রাইট। উই উইল হ্যাভ টু ইউজ কনকেভ লেন্স। এবার এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে? তোমাদের এই ডায়াগ্রামগুলো করতে হবে। আমরা ডিটেইলড ক্লাসে একটু একটু করে ডিসকাশন করব। এই ডায়াগ্রামসটা পড়তে হবে। কিসের কিসের? একটা মায়োপিক আইয়ের ডায়াগ্রাম তোমাদের রেডি করতে হবে, আর একটা হচ্ছে কারেক্টেড আইয়ের, মানে কারেক্টেড মায়োপিক আই, যেখানে অ্যাকচুয়ালি তুমি আফটার ইউজিং দ্য স্পেকটেকলস কীরকম ভিশন আসছে। এখানে দেখো ইমেজটা কোথায় ফর্ম হয়েছে? রেটিনাতেই কিন্তু ফর্ম হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি কি পড়লাম? ডিড আই মিস এনিথিং? গো থ্রু ইউর বুক ওয়ান্স। হ্যাঁ, একটা জিনিস আমি একটুখানি লিখে দিই এখানে। এই ডিফেক্টটা যেই মানুষদের থাকে, পারসন with this defect has far point less than infinity। জেনারেলি নর্মাল মানুষদের ফার পয়েন্ট কোথায় হয় বলো? অ্যাট ইনফিনিটি। কিন্তু যাদের মায়োপিক আই থাকে তাদের কিন্তু ফার পয়েন্ট লেস দেন ইনফিনিটি থাকে। আই ডিডন্ট মিস এনিথিং ফর ইয়োর এক্সামস, রাইট? ওকে, ফার পয়েন্টটা দেখো ইনফিনিটি কিন্তু নয়, অনেকটাই কাছে, লেস দেন ইনফিনিটি। ওকে,
নেক্সট আমরা পড়ব হচ্ছে গিয়ে হাইপারমেট্রোপিয়া, নেক্সট ডিফেক্ট। or শর্ট সাইটেডনেস। তার মানে কি ডিস্টেন্স অবজেক্ট ক্লিয়ারলি সে দেখতে পায়, সরি হাইপারমেট্রোপিয়া মানে আগেরটাই তো আমরা, হাইপারমেট্রোপিয়া মানে কি করে মনে রাখবে? আই ইউজ টু গেট প্রিটি মাচ কনফিউজড অ্যাবাউট দিস নেমস। আমি মনে রাখতাম যে হাইপারমেট্রোপিয়া টার্মটাও বড়, তাই জন্য দেখতেও পাই লং, মানে দূরের ভীষণ ক্লিয়ার দেখতে পায়, ভীষণ অ্যাকচুয়ালি ক্লিয়ার দেখতে পায় না, একটু ব্লারি আসে, বাট কম্পারেটিভলি নিয়ার ভিশনের থেকে ডিস্টেন্ট ভিশন অনেক বেটার দেখতে পায়। আচ্ছা, হাইপারমেট্রোপিয়ার মেন রিজন কি হয়? ঠিক এখানে যা পড়েছিলে তার উল্টো, ওখানে ছিল ইলংগেশন অফ দ্য আইবল, এখানে কি হবে? শর্টেনিং অফ দ্য আইবল। আর একটা কি হবে? focal length is too short or small, whatever term is written in your book, let me go through it once. আর একটা কি হবে? টু লং, মানে এরকম নর্মাল থাকে, এরকম হয়ে যায়, ঠিক আছে? ক্লিয়ার? চলো, আচ্ছা এই ক্ষেত্রে কি হয় দেখো, নিয়ার পয়েন্ট অ্যাকচুয়ালি 25 সেন্টিমিটার থাকার কথা, নিয়ার পয়েন্ট থাকার কথা 25 সেন্টিমিটার, বাট নিয়ার পয়েন্ট হয়ে যাচ্ছে 25 সেন্টিমিটারের থেকে বেশি। সে দিস ইজ বুক ইউ আর গোয়িং টু রিড, তোমার এটা ধরো চোখ থেকে 25 সেন্টিমিটার, তুমি এখানেও স্পষ্ট দেখতে পাচ্ছ না, বিকজ ইয়োর নিয়ার পয়েন্ট ইজ মোর দেন 25 সেন্টিমিটার। তার কারণ তোমার যদি তুমি যদি এভাবে পড়ো তাহলে তোমার ইমেজটা ফরমেশন হবে তোমার রেটিনার পেছনে, তাই জন্য তোমাকে অনেকটা পেছনে সরিয়ে গিয়ে দেখতে হবে। আই হ্যাভ সিন মাল্টিপল ওল্ড এজ, জেনারেলি এটা এজেড মানুষদের বেশি দেখা যায়, এজেড মানুষরা কী করে চোখের থেকে দূরে সরিয়ে নিয়ে তারপরে দেখে এইভাবে। আই হ্যাভ সিন মাই ফাদার ডু দ্য সেম থিং। ওকে, যাই হোক, তো এটাকে বলা হয় প্লাস পাওয়ার, পজিটিভ পাওয়ার। এনিওয়ে, হ্যাঁ কি বলছিলাম তাহলে? আচ্ছা, রিজনস হয়ে গেছে, তাহলে কারেকশনের জন্য আমাদের কি করতে হবে? তার আগে লিখে নিই, এই ক্ষেত্রে কি হবে? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে নিয়ার পয়েন্ট ইজ মোর দ্যান 25 সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারেকশন কি দিয়ে করবে? তাহলে আমার এমন একটা লেন্স দরকার যে লাইটটাকে কিছুটা কনভার্জ করিয়ে তারপরে আবার ফার্দার কনভার্জ করিয়ে রেটিনাতে ইমেজটা ফরমেশন করবে। আবার এই ডায়াগ্রামটাও দরকার তোমার, এই ডায়াগ্রামটাও দরকার, দুটো ডায়াগ্রামই কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ডিটেল ক্লাসে করবো এগুলো। কারেকশনের জন্য আমরা কি ইউজ করব? উই উইল ইউজ কনভেক্স লেন্স ইন দ্য স্পেকটাকেল, we will use convex lens in the spectacle, right? Eyeglasses of convex lens, okay? Next, okay, so the third and the last type of defect is common in elder people, that is presbyopia, ঠিক আছে?
প্রেসবায়োপিয়ার দুটো কজ, মেইন কজ যেটা হয় সেটা হয় ডিউ টু দ্য ওল্ড এজ, ঠিক আছে। এদের কি হয়, সামনের জিনিসও দেখতে অসুবিধা হয়, মানে মানে তোমার নিয়ার পয়েন্টটাও একটু দূরে হয়ে যায়, আবার ফার পয়েন্টটাও কাছে এগিয়ে আসে, ক্লিয়ার। তার জন্য এদের কনকেভ আর কনভেক্স লেন্স দুটো টাইপের লেন্সই ইউজ করতে হয়। যেই টাইপের মানে দুটো টাইপের লেন্স যদি একসাথে ইউজ করা হয় সেই ক্ষেত্রে সেই লেন্সটাকে বলা হয় বাইফোকাল লেন্স। মানে চশমাটা কিছুটা এরকম হয়, if this is the specs that they use, ঠিক আছে। ওপরের দিকটা থাকে কনকেভ আর নিচের দিকটাতে থাকে কনভেক্স। ওপরের দিকটাতে ইউজ করতে হয় কনকেভ লেন্স আর নিচের দিকটাতে থাকে কনভেক্স লেন্স। কনকেভ লেন্স ইউজ করতে হয় ফর প্রপার ডিস্টেন্ট ভিশন আর কনভেক্স লেন্স ইউজ করতে হয় ফর প্রপার নিয়ার ভিশন। এই টাইপের লেন্সগুলোকে বলা হয় বাইফোকাল লেন্স, রাইট। আচ্ছা, সো হোয়াট আর দ্য টু ইম্পর্টেন্ট কজেস অফ দিস ডিজিজ? নাম্বার 1 হচ্ছে উইক সিলিয়ারি মাসেলস। আচ্ছা, সিলিয়ারি মাসেলস যদি উইক হয়ে যায় তাহলে প্রপার কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হবে না, তাহলে লেন্সটা ঠিক টাইমে থিন অ্যান্ড থিক হওয়া পসিবল হবে না, যার ফলে ফোকাল লেন্থ অ্যাডজাস্টমেন্টও ডিফারেন্ট, মানে তোমার ডিফিকাল্ট হয়ে যাবে, পাওয়ার অফ অ্যাকোমোডেশনটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট পারসন ওন্ট বি এবল টু ফোকাস দ্য নিয়ার ইমেজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফার ইমেজেস, রাইট। নিয়ার পয়েন্ট যেটা বললাম শিফট হয়ে যাবে এবং ফার পয়েন্টটাও শিফট হয়ে যাবে। নিয়ার পয়েন্টটা 25 সেন্টিমিটার, তো সেটা শিফট হয়ে এগিয়ে আসবে এবং ফার পয়েন্টটা উইল বি নট দ্য সেম। ফার পয়েন্ট আমাদের নর্মালি কি বলো, ইনফিনিটি, রাইট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের লস অফ ফ্লেক্সিবিলিটি অফ দ্য আই লেন্স। যেই লেন্সটা চোখে অলরেডি প্রেজেন্ট আছে তার ওই যে কার্ভেচার বা থিননেস বা থিকনেস চেঞ্জ করার যে ক্যাপাসিটি, পাওয়ার অফ অ্যাকোমোডেশনটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে, ক্লিয়ার। আচ্ছা, তো এটা হলো, তাহলে আমরা বাইফোকাল লেন্স ইউজ করছি ইন কেস অফ প্রেসবায়োপিয়া, ঠিক আছে। এর মধ্যে বাইফোকাল লেন্সের মধ্যে কী কী আছে বললাম, একটা কনকেভ, সেটা হচ্ছে ইউজড ফর ডিস্টেন্ট ভিশন, আর একটা কনভেক্স দ্যাট ইজ ইউজড ফর দ্য নিয়ার ভিশন, ক্লিয়ার, কারেক্ট, অলরাইট। সো আমাদের এখানে ডিফেক্টস অফ দ্য আইস তো হয়ে গেল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট টপিক, রিফ্র্যাকশন অফ লাইট থ্রু আ প্রিজম। আচ্ছা, তোমরা প্রত্যেকেই রেইনবো তো দেখেছো, তাই তো? আচ্ছা, এটা আমি ক্লিয়ার করলাম, ওকে। এই ফেনোমেনাটা পড়া হয়ে গেলে we will study splitting of white light, okay. Light রিফ্র্যাকশনের চ্যাপ্টারে আমরা গ্লাস ল্যাব ইউজ করে তোমার রিফ্র্যাকশন বুঝিয়েছিলাম। সেখানে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কাকে বলে সেটাও আমরা পড়েছিলাম খুব ভালোভাবে। সেখানে আমরা দেখেছিলাম যে ইমার্জেন্ট রেটা আর অ্যাকচুয়াল যে ডিরেকশন অফ দ্য ইনসিডেন্ট রেটা দ্যাট ওয়াজ প্যারালাল টু ইচ আদার, যেটাকে আমরা বলছিলাম যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছিল সেটাকে আমরা বলছিলাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এখানে কিন্তু কেসটা একটুখানি আলাদা। দেখা যাক, ধরো আমরা তার জন্য একটা প্রিজম কনসিডার করব। নাও হোয়াট ইজ আ প্রিজম? A prism is a solid body made up of glass. একটা প্রিজম যদি আমি আঁকি তাহলে কিছুটা এরকম দেখতে হয় প্রিজমটা, কিছুটা না পুরোটাই। ইট ইজ মেড আপ অফ সলিড গ্লাস। অনেক টাইপের গ্লাস দিয়ে তৈরি হতে পারে একটা প্রিজম। একটা প্রিজমের দেখো এই সামনের আর পেছনের এই সারফেস দুটো হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গুলার সারফেস, আর বেস আর দুটো সাইডে এগুলো হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গুলার সারফেস। তাহলে কটা রেক্ট্যাঙ্গুলার সারফেস পাচ্ছি আমরা পাচ্ছি 3টে রেক্ট্যাঙ্গুলার সারফেস, আর ট্রায়াঙ্গুলার সারফেস পাচ্ছি আমরা 2টো, তাই তো। একটা প্রিজমের একদম রিফ্র্যাক্টিং সারফেস যদি আমরা কনসিডার করি তাহলে এটার ফ্রন্টটা আমরা এইভাবে ধরবো। লেটস ড্র আ ক্লিয়ার
vision of this one, a proper one. Let's use shapes. I hope the color is clear. Okay, let's try another color. Let's try this color. I think it is clear now, right? So আমরা front surface টা যদি দেখতে চাই তাহলে এরকম দেখতে হবে প্রিজমটা। ওকে, ভেরি ওয়েল। এবার দেখো প্রিজমের রিফ্র্যাকশন তুমি কিভাবে এক্সপ্লেন করবে। ধরো একটা ইনসিডেন্ট লাইট ঢুকলো এইভাবে, তাই তো, এটা একটা ইনসিডেন্ট রে। সারফেসের সাথে পারপেন্ডিকুলার আমার কি যাবে বলো? পারপেন্ডিকুলার আমার কি যাবে? এটা নর্মাল, এটা আমার ইনসিডেন্ট রে। নর্মাল আর ইনসিডেন্ট রে এর মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? ভেরি ইজি কোয়েশ্চেন, কি বলি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, রাইট? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে গ্লাস। তাহলে রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে ট্রাভেল করছে, তাহলে কি হবে? এটা ট্রাভেল করার কথা ছিল এইভাবে। ক্লিয়ার? আর একটু টেনে দিই। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে এটা যেহেতু রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ট্রাভেল করছে, ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল, মানে এইভাবে যাওয়ার কথা ছিল, বাট ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল বাই আ লিটল বিট। এভাবে ধরো বেন্ড করে গেল। এবার এটা নর্মাল আর এটা কি বলো? এটা হচ্ছে কি রিফ্র্যাক্টেড রেটা, তাহলে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আচ্ছা, এই সারফেসে এসে আর একটা আমি সারফেস পাচ্ছি যেখানে দেয়ার ইজ সেপারেশন অফ টু মিডিয়াম, এটা আবার গ্লাস আর এটা আবার এয়ার, তাহলে এখানে আমি আর একটা নর্মাল পাবো, রাইট? এই রেটার এভাবে পাস করার কথা, এটা আমি আঁকবো না, এটা আমি মুছে দেবো, বাট তোমাদের বোঝাচ্ছি এই রেটার এভাবে পাস করার কথা, বাট অ্যাজ দ্য স্পিড উইল ইনক্রিজ ফ্রম মুভিং ফ্রম দ্য ডেন্সার মিডিয়াম টু দ্য রেয়ারার মিডিয়াম, সেই জন্য ইট উইল বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলি আমরা? এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। কেন? কারণ যেই লাইটটা সিস্টেম মানে মিডিয়ামের বাইরে বেরিয়ে আসছে, প্রিজমটার এখানে প্রিজমটা হচ্ছে কি আমার সিস্টেম, যেই অ্যাঙ্গেলটা সিস্টেমের যে রে অফ লাইটটা সিস্টেমের বাইরে বেরিয়ে আসছে সেটাকে বলা হচ্ছে ইমার্জেন্ট রে, যেটা রিফ্র্যাকশন টপিকেও কিন্তু আমি বুঝিয়েছিলাম তোমাদের। এটাকে বলা হচ্ছে ইমার্জেন্ট রে। এই অবধি ক্লিয়ার? সবাই সব কিছু বুঝতে পেরেছো? তাহলে এখানে কি পেলাম? এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, রাইট? আচ্ছা, একটা প্রিজম, একটা আমরা ট্রায়াঙ্গেল কনসিডার করছি না, তাহলে প্রিজম অনেক রকম অ্যাঙ্গেলের হতে পারে। ইট ক্যান বি এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রিজম, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হবে গিয়ে তোমার হচ্ছে কি 60, এটাও 60, এটাও 60। সেই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা ওপরে মাথার যে অ্যাঙ্গেলটা থাকে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ prism, which is marked as angle A. What else is given? Yeah, angle of prism. ঠিক আছে? ঠিক আছে, দেখো এইবার নেক্সট একটা আমি এটার একটু আমি ইঙ্কটা চেঞ্জ করছি। এই রেটা অ্যাকচুয়ালি ইনসিডেন্ট রের ডিরেকশন কি ছিল? এইটা ছিল ইনসিডেন্ট রের ডিরেকশনটা, বাট অ্যাকচুয়ালি বেরোচ্ছে এইখান থেকে। তাহলে এইটাকে যদি আমি এক্সট্রাপোলেট করি, অ্যাকচুয়াল যে ইনসিডেন্ট রেটা যেভাবে বেরোনোর কথা ছিল আর অ্যাকচুয়ালি যেভাবে বেরোচ্ছে অ্যাজ ইমার্জেন্ট রে, এর যে অ্যাঙ্গেলটা না, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। সো হোয়াট ইজ ডেল্টা? দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ
रिफ्रैक्शन, ठीक है, ओके ডান, অলরাইট। এইবার দেখো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা পড়বো আমাদের পরের টপিক হচ্ছে ডিসপারশন অফ হোয়াইট লাইট বাই আ গ্লাস প্রিজম। এই ইনসিডেন্ট রেটার জায়গায় যদি হোয়াইট লাইট ঢুকতো না, তাহলে কি হতো, ইট উড হ্যাভ স্প্লিটেড ইনটু আ কম্বিনেশন অফ 7 কালার্স, যেটাকে আমরা বলতে পারি স্পেকট্রাম। এটার ন্যাচারাল একটা এক্সাম্পল কি বলতে পারবে? এটার ন্যাচারাল একটা এক্সাম্পল হচ্ছে রেনবো। রেনবো কখনো না কখনো কেউ না কেউ দেখেছো, আচ্ছা চলো রিয়েল লাইফে দেখোনি, ছবিতে তো ডেফিনেটলি দেখেছো। তো রেনবোতে কী হয়, রেনবো ফর্ম কখন হয় আমাদের বুঝতে হবে, বর্ষাকালে বৃষ্টিটা জাস্ট হয়ে গিয়ে যখন রোদটা, ওয়েন দ্য সান শাইন্স, সেই সময় সানের যে হোয়াইট লাইট, যে রেগুলো ঢুকছে, সেগুলো যখন এই জলের ওয়াটার ড্রপলেটসের ভেতর থেকে পাস করছে, ইচ ওয়াটার ড্রপলেটস অ্যাক্টস লাইক আ প্রিজম। ঠিক আছে, এবার আমরা দেখে নিই কীভাবে হচ্ছে অ্যাক্টিভিটিটা। চলো, ওকে, সো হিয়ার অ্যাজ ইউ ক্যান সি, আমি একটা ছবি অ্যাটাচ করে রেখেছি। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, কি বলা হয় বলো, রেনবো, রাইট? দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ দ্য রিফ্র্যাকশন অফ হোয়াইট লাইট থ্রু প্রিজম। ঠিক আছে, এখানে প্রিজমটা একটা ওয়াটার ড্রপলেট, ঠিক আছে, দ্য ওয়াটার ড্রপলেট ইজ অ্যাক্টিং লাইক আ প্রিজম। ওকে, এই এক্সপেরিমেন্টটা কে করেছিল জানো? আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন। কি দেখেছিলেন উনি? উনি দেখেছিলেন একটা প্রিজম থেকে, একটা প্রিজম থেকে যদি হোয়াইট লাইট পাস করা হয়, হোয়াইট লাইট ইজ অ্যাকচুয়ালি আ কনস্টিটিউয়েন্ট অফ 7 লাইটস অফ 7 ডিফারেন্ট ওয়েভলেন্থস। এইটাকে আমি কি পাস করছি? হোয়াইট লাইট। হোয়াইট লাইটটাকে বলা হয় অ্যাকচুয়ালি পলিক্রোম্যাটিক লাইট। ঠিক আছে, একটা পলিক্রোম্যাটিক লাইট মানে কি? মোনোক্রোম কথাটার মানে কি? মোনো বলে না, মোনোটোনাস লাইফ। মোনো কথাটার মানে এক, টোনাস লাইফ মানে এক ঘেয়ে লাইফ। মোনোক্রোম মানে সেই লাইটটার মধ্যে একটাই কালার আছে এবং একটাই ওয়েভলেন্থ আছে। পলিক্রোম্যাটিক লাইট মানে হচ্ছে এই লাইটটার মধ্যে অনেকগুলো ওয়েভলেন্থ বা অনেকগুলো কালার্সের লাইট একসাথে মিশে আছে। সো হোয়াইট লাইট ইজ আ কনস্টিটিউয়েন্ট। তোমরা যদি বাড়িতে একটা স্কেলও ধরো, ঠিক আছে, স্কেলটাকে যদি কিছু পার্টিকুলার অ্যাঙ্গেলে চেঞ্জ করে করে হোয়াইট লাইট বা টিউব লাইটের সামনে তোমরা ধরো, তোমরা দেখতে পাবে যে এই স্কেলটারও একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইট ইজ শোয়িং 7 ডিফারেন্ট কালার্স। ঠিক আছে, যাই হোক, তো উনি যেটা দেখেছিলেন, স্যার আইজ্যাক নিউটন, উনি দেখেছিলেন যে এই হোয়াইট লাইটগুলো, এখানে একটা স্ক্রিন যদি ফেলে দেওয়া হয়, ঠিক আছে, এখানে যদি একটা স্ক্রিন ফেলে দেওয়া হয়, এই হোয়াইট লাইটটা না স্প্লিট করে যাচ্ছিল ইন্টু 7 ডিফারেন্ট কালার্স। ঠিক আছে, 7 ডিফারেন্ট কালার্স, 1 2 3 4 5 6 7, পারফেক্ট। অ্যান্ড ফার্দার আবার এরকমভাবে রিফ্র্যাক্ট করে স্কিনে পড়ছিল। ইট ওয়াজ আ কন্টিনিউয়াস স্পেকট্রাম। ঠিক আছে, কোনো গ্যাপস কিন্তু নেই, ওভারল্যাপড ছিল প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা কালার্স ছিল ওভারল্যাপড একে অপরের সাথে। এবং এই কালারের রেঞ্জগুলো উনি কী হিসেবে পেয়েছিল? প্রথমটা পেয়েছিল ভায়োলেট, একদম নিচেরটা পেয়েছিল ভায়োলেট, যেটা সব থেকে বেশি ডেভিয়েট করেছে। তারপরেরটা পেয়েছিল ইন্ডিগো, তারপরেরটা পেয়েছিল ব্লু, তারপরেরটা পেয়েছিল গ্রিন, তারপরেরটা ইয়েলো, তারপরেরটা অরেঞ্জ, তারপরেরটা রেড। তো এখান থেকে আমরা একটা অ্যাক্রোনিম পেয়ে যাচ্ছি। এটাকে কি বলবো বলো? ভিবজিওর হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, ভিবজিওর। এই যে ফেনোমেনাটা হচ্ছে না, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড হিয়ার,
এই যে ফেনোমেনাটা হচ্ছে, এই ফেনোমেনাটাকে বলা হয় ডিসপারশন অফ লাইট। স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু 7 কালার্স ইজ কল্ড ডিসপারশন অফ হোয়াইট লাইট। তাহলে বা ডিসপারশন অফ লাইট অ্যাজ এন অল। তাহলে এইখানে কি হচ্ছে বলো, ডিসপারশন। আর এই যে একটা ব্যান্ড অফ 7 কালার্স তুমি পাচ্ছ, এই যে ব্যান্ড অফ 7 কালার্স তুমি পাচ্ছ, এটাকে বলা হয় স্পেকট্রাম। দেখবে অনেক আই ক্লিনিকের নাম থাকে স্পেকট্রা, স্পেকট্রাম, হ্যাঁ। তো এইটা আসে হচ্ছে লাইট থেকে, কারণ আমরা জেনারেলি ভিজিবল রেঞ্জের, আমাদের যে ভিজিবল রেঞ্জ সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার অবধি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে স্যার আইজ্যাক নিউটনের এক্সপেরিমেন্ট, যেটা থেকে আমরা স্পেকট্রামটা পেয়েছিলাম, সিরিজ অফ লাইট আমরা পেয়েছিলাম। তাহলে দ্য ব্যান্ড অফ দ্য কালার্ড কম্পোনেন্টস, এই যে ব্যান্ডটা, এটাকে আমরা বলছি স্পেকট্রাম। আর ভেরি ইজি কনসেপ্ট। আর এই যে স্প্লিটিং অফ হোয়াইট লাইট, এটাকে আমরা বলছি ডিসপারশন অফ হোয়াইট লাইট। রাইট, ভেরি ওয়েল। এবার সায়েন্টিস্ট মানুষ, বুঝতেই পারছো, উনি কী করলো, ওনার আরেকটা এই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্ট করলো, ঠিক আছে, যে দেখি তো উল্টো কেসটা হয় নাকি, যে 7খানা লাইট যদি পার্টিকুলার অ্যাঙ্গেলে একটা প্রিজমের ওপরে পড়ে, তাহলে কি রিকম্বিনেশন হতে পারে লাইট? দেখা যাক। আমি কি এখানে ড্র করে দিতে পারি এটা? হ্যাঁ, পারি। দেখো, এইবার এই যে লাইটগুলো ডিভাইড করেছিল, এই লাইটগুলোকে উনি নিয়ে আর একটা প্রিজমে ফেলেছিল, যেটাকে একদম মানে উল্টো করে রেখেছিল, বেস আপ, ঠিক আছে। এই লাইটগুলো কি করলো, এই লাইটগুলো সব এক জায়গায় গিয়ে আবার জয়েন করলো, ফলোয়িং দ্য লজ অফ রিফ্র্যাকশন। সব কটা লাইট জয়েন করলো এবং they met together at a particular point to form white light again. তাহলে এই ফেনোমেনাটাকে আমরা কি বলতে পারি? এই ফেনোমেনাটাকে আমরা বলতে পারি, তাহলে হোয়াইট লাইট ঢুকেছিল, একটা প্রিজম হলে স্পেকট্রাম পাচ্ছি, স্পেকট্রাম যদি আবার একটা আইডেন্টিক্যাল প্রিজম পাশে রেখে দেওয়া হয় এবং সেগুলোকে যদি সেই পার্টিকুলার অ্যাঙ্গেলেই ফেলা হয়, ইট উইল অ্যাগেন রিকম্বাইন টু গিভ আস হোয়াইট লাইট। এই ফেনোমেনাটাকে বলা হয় রিকম্বিনেশন অফ লাইট। রাইট, দিস ওয়াজ কল্ড রিকম্বিনেশন অফ লাইট। আচ্ছা, ডান, বুঝতে পেরেছো এটা তোমরা? চলো, prepare good notes. Let's, oh no, let's increase the size of the eraser and erase this thing up. এবার ন্যাচারাল স্পেকট্রামের এক্সাম্পল কি হয়ে যায় আমাদের? ন্যাচারাল স্পেকট্রামের এক্সাম্পল আমাদের হয়ে যায় হচ্ছে গিয়ে রেইনবো। সো দ্য রেইনবো is an example of ন্যাচারাল স্পেকট্রাম। ঠিক আছে, কি বললাম, যে যখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ক্লাউডসের মধ্যে প্রচুর ড্রপলেটস অফ ওয়াটার রয়েছে। ড্রপলেটস অফ ওয়াটার যদি তোমরা নিখুঁতভাবে দেখো কীরকম দেখতে হয়, এরকম টিয়ার ড্রপ শেপের হয়, রাইট। এটা দেখো রাফলি আমরা একটা প্রিজম হিসেবে ক্যালকুলেট করতে পারি। এনসিআরটিতে তোমাদের সার্কুলার কনসিডার করেই পুরো ডায়াগ্রামটা করে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা সার্কেলই কনসিডার করবো, এখানে কমপ্লিকেশনের কোনো দরকার নেই। যাই হোক, এইবার কি হয়, যখন ধরো বর্ষার পরে, জাস্ট বৃষ্টিটার পরে যখন তোমার দ্য সান শাইন্স, তখন কি হয়, এই রেজগুলো ঢোকে, প্রচুর ওয়াটার ড্রপলেটস, হিউমিডিটি তখন হাই, বর্ষাকাল তো হিউমিডিটি তো হাই হবেই। তখন কি হয়, এরকম একটা ওয়াটার ড্রপলেট, এটাকেই আমি একটুখানি ডায়াগ্রামেটিক্যালি প্রিজম ফর্মে রেখেছি, এর ভেতরে লাইটটা ঢোকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, একবার লাইটটা বাউন্স ব্যাক করে দিয়ে অ্যাঙ্গেলসে, ডিফারেন্ট অ্যাঙ্গেলসে বেরোবে। হোয়াইট লাইট যখন এই প্রিজমের ভেতরে ঢুকবে, নানান রকম অ্যাঙ্গেল করেই বেরোবে না, নানান রকম অ্যাঙ্গেল করে, বিকজ হোয়াইট লাইট তো পলিক্রোম্যাটিক লাইট, ইট উইল কন্টেন লাইট অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ, 7 ওয়েভলেন্থস টু বি এক্স্যাক্ট।
তাই তো? তাহলে 7টা কালারে ভেঙে আলটিমেটলি দ্য রেইনবো উইল বি ফর্মড। তো ডায়াগ্রামটা একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে গিয়ে রেইন ড্রপ, হোয়াইট লাইট ঢুকছে, এরমভাবে ধরো দুটো কালার দেখাচ্ছি আমি, স্প্লিট করছে, কারেক্ট, ঠিক আছে? ইট ইজ স্প্লিটিং ইনটু ডিফারেন্ট, এটা হচ্ছে সানলাইট। এবার এরকম 7টা তোমরা রেজ দেখাতে পারো, বাট দ্য ডায়াগ্রাম উইল বিকাম ভেরি কমপ্লিকেটেড, সেই জন্য দুটো রেজ দিয়ে বইতেও করা আছে, তোমাদের যদি ডায়াগ্রাম আঁকতে আসে তোমরা এইভাবেই করবে। এটা বোঝা গেল? সো রেইনবো ইজ আ ন্যাচারাল স্পেকট্রাম অ্যাপিয়ারিং ইন দ্য স্কাই আফটার আ রেইন শাওয়ার. It is caused by dispersion of sunlight by tiny water droplets present in the atmosphere. This is the exact words written in your book, that is the NCERT. Okay, the water droplets act like small prisms. They refract and disperse the incident sunlight. এই যে যেটা বলেছে যে they diffract the incident sunlight. Okay, একবার আচ্ছা এই যে ফেনোমেনাটা যে একবার হয়ে আরেকবার রিফ্লেক্ট ব্যাক করছে অন ইটস ওন সারফেস, এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, সেটা তোমাদের সিলেবাসে নেই, একটু হায়ার ক্লাসে গিয়ে পড়বে। ক্লিয়ার? ডান? ওকে, সো নাও লেটস সি দ্য ফার্স্ট কেস অফ অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। কি হচ্ছে দেখো, যখন সে এটা হচ্ছে একটা তারা তুমি অবজার্ভ করছো, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন অফ দ্য স্টার। লাইটটা কিভাবে ঢুকছে, অ্যাটমসফিয়ার অবধি এই অবধি ঢুকছে এরকম করে। তো এটা হচ্ছে তোমার স্পেস, মানে ডেনসিটি কি কম, আর এটা হচ্ছে তোমার আর্থস অ্যাটমসফিয়ার, মানে স্পেসের থেকে ডেনসিটি রিলেটিভলি অনেকটাই বেশি। তাহলে লাইটটার পাস করে যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু লাইটটা উইল বেন্ড লাইক দিস ডিউ টু রিফ্র্যাকশন, তাই তো? যার জন্য তুমি কি ফিল করতে পারবে, তুমি ফিল করতে পারবে যেন এই লাইটটা, আমরা তো অত বুঝবো না যে অ্যাকচুয়ালি লাইটটা বেন্ড করে আসছে কিনা, উই উইল সি আ ভার্চুয়াল ইমেজ, রাইট? আমরা অবজার্ভ করতে পারবো দ্যাট দ্য পজিশন অফ দ্য স্টার ইজ সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, দ্যাট ইজ দ্য অ্যাপারেন্ট পজিশন। অ্যাকচুয়াল পজিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়াল পজিশন কিন্তু আমরা ফিল করতে পারছি না, জাস্ট লাইক দ্য মিরেজ দ্যাট ইজ ফর্মড ইন দ্য ডেজার্ট রিজন। ওকে, এছাড়াও আরও কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে ফ্লিকারিং অফ দ্য স্টার, বা টুইঙ্কলিং অফ দ্য দেখো, ধরো দিস ইজ রিপ্রেজেন্টিং দ্য আর্থ সারফেস, ঠিক আছে? এটা অ্যাটমসফিয়ার আছে তোমার, এটা আর্থ, এটা আর্থের অ্যাটমসফিয়ার। কোনো একটা তারা অনেক দূরে রয়েছে, অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স ফ্রম দ্য অবজারভার, তাই তো? এইবার আর্থের অ্যাটমসফিয়ারের কন্ডিশন সব জায়গাতে কি সেম? কোথাও পলিউশন বেশি, কোথাও পলিউশন কম, কোথাও এয়ার ডেন্সিটি বেশি, কোথাও এয়ার ডেন্সিটি কম, তাই তো? তো এই পয়েন্ট সোর্স অবজেক্টটা থেকে, দ্যাট ইজ দ্য স্টার, দিস ইজ দ্য স্টার, এখান থেকে যখন লাইটটা ঢুকছে তখন লাইটটা কি করছে, এইভাবে বেরোনোর কথা, ইট ইজ বেন্ডিং লাইক দিস। এবার তুমি ধরো এখানে অবজারভার, ইউ আর দ্য অবজারভার ওভার হিয়ার, ঠিক আছে? কখনো লাইটটা এইভাবে ঢুকছে, ঢুকে এরমভাবে বেন্ড করে যাচ্ছে। তো ওই একটা তারা থেকেই মাল্টিপল, সব জায়গাতে একই রকমভাবে তো রিফ্র্যাকশনটা হচ্ছে না, ক্লিয়ার? সব জায়গাতে একই রকমভাবে তো বেন্ড করছে না, আলাদা আলাদা জায়গা থেকে রেজ ঢুকছে লাইটটা থেকে, এবং আলাদা আলাদা অ্যাঙ্গেলসে রিফ্র্যাক্ট করে ইট ইজ রিচিং আওয়ার আইস। তাহলে আমরা কি ভাববো যে এইখান থেকে একবার রেজটা আসছে, এখান থেকে একবার রেজটা আসছে, আলটিমেটলি ইট উইল লুক টু আস দ্যাট দ্য স্টার ইজ টুইঙ্কলিং ইন দ্য স্কাই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু টুইঙ্কেল করে না। তারাটা যদি অনেক, যেমন সান,
সান কি কখনো টুইঙ্কেল করে? তার দুটো রিজন আছে। এক তো সান ইনফাইনাইট ডিস্টেন্সে আমাদের থেকে নেই। সো তোমাকে যদি কোয়েশ্চেন করে ওয়াই ডাজেন্ট দ্য সান অর দ্য প্ল্যানেটস টুইঙ্কেল, তার কারণ তারা আমাদের অনেক কাছে আছে। ইট ইজ নট আ পয়েন্ট সাইজ অবজেক্ট। ক্লিয়ার? আমাদের কাছে থাকার জন্য কি হচ্ছে, রেসগুলো ডাইরেক্ট আসছে, এতটা রিফ্র্যাকশন হওয়ার জায়গা পাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওয়াই ডু স্টার্স টুইঙ্কেল কি বুঝলে বলো? স্টার্স টুইঙ্কেল বিকজ অফ ইট বিং আ পয়েন্ট সাইজ অবজেক্ট অ্যান্ড অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স ফ্রম আস। ক্লিয়ার? মাল্টিপল রিফ্র্যাকশনস হচ্ছে আফটার উইচ দ্য রেজ আর মিটিং আওয়ার আইস, আর forming image at inside our retina, inside our eyes, and therefore we feel that the stars are twinkling. ঠিক আছে? আচ্ছা, যদি এইবার তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই যে টুইঙ্কলিংটা আর একটা রিজনও থাকতে পারে, যে যদি বলা হয় যে সবসময় পজিশন, এই যে বারবার মনে হচ্ছে এক্ষুনি এখানে আছে এক্ষুনি এখানে আছে, মিটমিট মিটমিট করছে কেন? তার কারণ কি লাইটটা সবসময় একই রকমভাবে আসছে না, একই রকম রিফ্র্যাকশন হচ্ছে না। কখনো কোনো পার্টিকেলস কখনো এমন একটা জায়গাতে রিফ্র্যাকশনটা ফেস করছে আর্থের এক একটা লেয়ারে, যে সেখানে হয়তো সে 35 ডিগ্রি অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা সে 35 ডিগ্রি, কখনো 36 ডিগ্রি, কখনো 37 ডিগ্রি, কখনো 35.5 ডিগ্রি। তো ডিফারেন্ট ডিফারেন্ট ডিগ্রিজে আসার জন্য আমাদের মনে হচ্ছে যেন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলস দিয়ে লাইটটা ঢুকছে, অ্যান্ড ইট অ্যাপিয়ার্স টু বি টুইঙ্কলিং। ইজ দ্যাট ক্লিয়ার? প্ল্যানেটস কেন টুইঙ্কেল করছে না? বিকজ ইট ইজ নট অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স, ইট ইজ ভেরি ভেরি নিয়ার টু আস, ইট ক্যানট বি কনসিডার্ড অ্যাজ আ পয়েন্ট সাইজ অবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। এইবার আমরা দেখে নিই যে আচ্ছা এই ছবিটা যদি তোমরা কনসিডার করো, এখানেও একই, এটা অ্যাটমসফিয়ার দেখিয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে দেখছো, এটা হচ্ছে রিয়েল স্টারের পজিশন। এটা যখন এখানে ঢুকছে, ইট শুড হ্যাভ পাসড লাইক দিস, বাট ইট ইজ পাসিং লাইক দিস অ্যান্ড দেন অ্যাগেন লাইক দিস। অ্যাকচুয়াল তোমার স্টারটাকে তুমি দেখতে পারবে, মানে তুমি যেটা অবজার্ভ করতে পারবে সেটা হবে এইখানে, বাট এখানে অ্যাকচুয়ালি কোনো স্টার নেই। ক্লিয়ার? তুমি তো তোমার চোখে যে রেটা দেখছো, মানে যেই রেটা এসে স্ট্রাইক করছে সেই রে থেকেই যে স্ট্রেট লাইনটা, সেখানে তুমি ইমেজটা অবজার্ভ করবে, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ আ ভার্চুয়াল ইমেজ, ওটার কোনো এক্সিস্টেন্সই নেই। ওকে, চলো নেক্সট হচ্ছে গিয়ে আর্লি সানরাইজ অ্যান্ড লেট সানসেট। ঠিক আছে? আর্লি সানরাইজ অ্যান্ড লেট সানসেট। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, লেটস ট্রাই আওয়ার ওন ডায়াগ্রাম। এখানটাতে দেখতেই পাচ্ছি, যখন তোমরা ধরো কোনো বিচে আছো, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ যে সানটা রাইজ হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু সায়েন্স সানটা তখনও রাইজ হয়নি, the sun is still below the horizon. We are just observing a virtual image of the sun due to the refraction through the atmosphere. কি করে হচ্ছে ফেনোমেনাটা বোঝা যাক। Atmosphere, say this is the sun, এইভাবে তোমার চোখে যাচ্ছে, তুমি কি অবজার্ভ করবে? the sun is somewhere over here. ঠিক আছে? অ্যাকচুয়ালি সানরাইজ হয়নি, হরাইজনের ওপরে সান ওঠেনি, বাট তুমি ফিল করতে পারবে বাই এক্সট্রাপোলেটিং বা জয়নিং দ্য ডটস অফ দ্য লাইট দ্যাট ইজ রিচিং ইউর আই, যে দ্য সান হ্যাজ রাইজেন। ঠিক আছে? তাহলে আমরা যদি তোমাকে যদি ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে দেয়, তুমি কীভাবে রিপ্রেজেন্ট করবে বলো? ধরো এটা তোমার হরাইজন, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে সান, এটা হচ্ছে আর্থ। রেজ গেল, রেজ এইভাবে তোমার চোখে আসবে, তুমি অবজার্ভ করতে পারবে কোথায় সানটা, সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। ঠিক আছে? ক্লিয়ার? ইউ উইল অবজার্ভ দিস ইজ দ্য অ্যাপারেন্ট
পজিশন, রিয়েল পজিশন কিন্তু এটা। এই অ্যাপারেন্ট ডেপথ, রিয়েল ডেপথ এগুলো হয় কিসের জন্য? এগুলো হয় ডিউ টু দ্য ফেনোমেনা অফ রিফ্র্যাকশন। একদম সেম কেস ওইদিকে, সান যখন হরাইজনের তলায় চলে গেছে তখনও সানটা এখানে চলে গেছে, ঠিক আছে, তাও এখানে লাইট এসে এইভাবে রিফ্র্যাক্ট করছে চোখে, তোমার দেখে মনে হবে যে ইট ইজ স্টিল হিয়ার, হরাইজনের ওপরেই আছে এখনও সানটা। ক্লিয়ার? তার জন্য আমরা কি ফিল করতে পারি, কি ফেস করতে পারি বলো? আর্লি সানরাইজ, সানরাইজ হওয়ার আগেই উই ক্যান পারসিভ দ্য সান, উই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য সান, অ্যান্ড লেট সানসেট, সানসেট হয়ে যাওয়ার পরেও উই ক্যান সি দ্য সান ইন দ্য স্কাই। ওকে, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে স্ক্যাটারিং অফ লাইট। দেখো, ছোটোবেলা থেকে এরকম প্রশ্নগুলো তো তোমরা করেছো যে আকাশ কেন নীল, ঠিক আছে, তারপরে সানরাইজের সময় ওয়াই ইজ দ্য সে দ্য স্কাই রেড, সানসেটের সময় ওয়াই ইজ দ্য স্কাই রেড, বা মাঝে মাঝে ডিফারেন্ট হিউজ অফ কালার আমরা দেখতে পাই না আকাশে, সেই কালারগুলো কেন আসছে? ইউ হ্যাভ ডেফিনেটলি আস্ক দিস কোয়েশ্চেন টু ইউর পেরেন্টস, টু ইউর সিস্টার, টু ইউর ব্রাদার, রাইট? সবসময় যে নেসেসারি প্রপার আনসার পাবে তার বাড়িতে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ থাকে, ইটস ভেরি গুড, আর যদি না থাকে, চিলড্রেন বিকাম ভেরি ভেরি ইনকুইজিটিভ অ্যাবাউট দ্য স্টাফ, রাইট? লেটস সি ওয়াই ইজ ইট সো। এখানে আমি একটা ছবি এঁকেছি, এটা একটু বাদে আসছি। তোমরা এই টার্মটা দেখো তো ক্লাস 9-এ পড়েছো কিনা? টিন্ডাল এফেক্ট, কোলয়েডস চ্যাপ্টারে এই এফেক্টটা পড়েছো। দেখো, কখনো এরকম দেখেছো একটা ডার্ক, অনেক দিন ধরে বন্ধ করা একটা ড্যাম্প স্যাঁতস্যাঁতে রুমের ভেতরে যদি একটা ভেন্টিলেটর থেকে আলো ঢোকে তাহলে কীরকম দেখতে লাগে? ইট লুকস লাইক দিস। এরকম ধরো ভেন্টিলেটার্স আছে, ইম্যাজিনারি একটা ভেন্টিলেটর ড্র করলাম, এরকম করে সানরেজগুলো ঢুকতে থাকে, অ্যান্ড এই জায়গাটাতে বিভিন্ন ডাস্ট পার্টিকেলস দেখতে পাওয়া যায়, বিভিন্ন টাইপের ডাস্ট পার্টিকেলস দেখতে পাওয়া যায়। নাও হোয়াট ইজ দিস হ্যাপেনিং? এটাকে বলা হয় স্ক্যাটারিং অফ লাইট, অ্যান্ড দিস এফেক্ট ইজ কল্ড টিন্ডাল এফেক্ট, উইচ ইজ ভেরি ভেরি অবজারভেবল ইন কেস অফ কোলয়েডস এজ ওয়েল, ঠিক আছে? এই ফেনোমেনাটা এরকম ক্যানোপি, ডেন্স ফরেস্টে অবজার্ভ করা যায়, যেখানে ডাস্ট পার্টিকেলস বা ডিফারেন্ট ওয়াটার ভেপার ফিল্ড ময়েস্ট একটা এনভায়রনমেন্ট থাকে, যার ফলে এরকম সানলাইটগুলো ঢুকে এভাবে ছড়িয়ে যায়। ইট লুকস ভেরি ভেরি বিউটিফুল। এবার দেখা যাক কেন হয়। দেখো, অ্যাটমসফিয়ার এটা হোমোজেনাস না হেটেরোজেনাস? ইউনিফর্মিটি তো মেনটেন নেই, এক এক জায়গায় এক এক রকম কনস্টিটিউয়েন্টস অফ এয়ার রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বেশি আছে বা ভেহিকল অটোমোবাইল পলিউশন বেশি আছে, সেখানে অনেক বেশি অ্যামাউন্ট অফ সুট কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার প্রেজেন্ট আছে। তাহলে অ্যাটমসফিয়ার অ্যাজ আ হোল ইজ আ হেটেরোজেনাস মিক্সচার। এয়ারের কথা কিন্তু বলা হচ্ছে না, অ্যাটমসফিয়ারের কথা বলা হচ্ছে। এবার এর মধ্যে ডিফারেন্ট সাইজড পার্টিকেলস থাকে। লাইট যখন ট্রাভেল করে না, এই পার্টিকেলসগুলো কী করে, লাইটকে একটু 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 করে রিফ্র্যাক্ট করে দেয়। নিজের ওয়েটা ধরো এইভাবে লাইট যাচ্ছিল, বিভিন্ন পার্টিকেলসের সাথে ধাক্কা খেতে 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 লাইটটা আস্তে আস্তে ডাইভার্জ হয়ে গেল। দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি হ্যাপেনিং হিয়ার, রাইট? দিস এফেক্ট ইজ কল্ড দ্য টিন্ডাল এফেক্ট, ঠিক আছে? সো হোয়াট ইজ টিন্ডাল এফেক্ট বললে তোমরা কি বলবে? The phenomena of scattering of light by colloidal particles is called ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা আর কোথায় কোথায় অবজার্ভ করতে পারবে তোমরা?
ডার্ক রুম ফিল্ড উইথ স্মোক তোমরা অবজার্ভ করতে পারবে, একটা ডাস্ট ফিল্ড রুমে অবজার্ভ করতে পারবে। এই ফরেস্টের এক্সাম্পলটা তোমরা টিন্ডেল এফেক্ট দিয়ে এক্সপ্লেন করতে পারবে, রাইট? তাহলে আলটিমেটলি কী হবে, এই টিন্ডেল এফেক্টটার জন্য দ্য পাথ অফ দ্য লাইট বিকামস ভিজিবল। সেই জন্যই বললাম না যে এর ভেতরে গুরু 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 ডাস্ট পার্টিকেল, এটা ইনফ্যাক্ট বাড়িতেও তোমরা অবজার্ভ করতে পারবে। ধরো কোনো একটা গুদাম ঘর আছে, চিলেকোঠার যে ঘর বলা হয় না, সিঁড়ির ওপরে থাকে, সেখানে গিয়ে ডাস্ট পার্টিকেলস থাকলে তোমরা একটা জানলা কখনো খুলবে ভোরবেলার দিকে স্পেসিফিক্যালি, ঠিক আছে, যেখানে ধুলো ফুলো ডাস্টিং করা হয়নি সেরকম একটা ঘরে যেতে হবে, গিয়ে খুললে তোমরা দেখতে পাবে একটা সরু সোর্স অফ লাইট যদি ঢোকে, তাহলে ইট উইল ডাইভার্জ লাইক দিস, অ্যান্ড সেখানে তুমি ছোটো 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 ডাস্ট পার্টিকেলস দেখতে পাবে। ভেন্টিলেটার্স এখন ম্যাক্সিমাম ঘরে থাকে না, বাট যদি থাকে খুব ভালো, এটা অবজার্ভ করতে পারবে তোমরা, ঠিক আছে? এবার কি কালারের লাইট স্ক্যাটার করা হচ্ছে, কি কালারের লাইট স্ক্যাটার্ড হচ্ছে, সেটা ডিপেন্ড করে অন দ্য সাইজ অফ দ্য পার্টিকেল, ঠিক আছে? যত ছোট পার্টিকেল তত ব্লু লাইট, আচ্ছা আমরা একটু দেখে নিই এটা, ভেরি ফাইন, মানে ফাইন মানে স্মল সাইজ পার্টিকেলস স্ক্যাটার ব্লু লাইট। আর যদি লার্জ পার্টিকেলস হয় সেক্ষেত্রে, আচ্ছা ব্লু লাইট কেন স্ক্যাটার করবে, কারণ ব্লু লাইট হ্যাজ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ, ঠিক আছে? যদি পার্টিকেল সাইজ বাড়ে, ঠিক আছে, পার্টিকেল সাইজ যদি একটু বাড়ে তাহলে রেড লাইট স্ক্যাটার করবে, কারণ রেড লাইট হ্যাজ গট লঙ্গার ওয়েভলেন্থ। এবার মিসলেনিয়াস যদি পার্টিকেল সাইজ থাকে তাহলে কিন্তু অনেক সময় একটা কোনো পার্টিকেল মেবি রেড লাইট স্ক্যাটার করছে, কোনো পার্টিকেলসে ব্লু লাইট স্ক্যাটার করছে, তাহলে আলটিমেটলি সব মিশে গিয়ে কী হবে, যে রিকম্বিনেশনের মতো ফেনোমেনা তৈরি হবে, হোয়াইট লাইট ক্যান অলসো গেট স্ক্যাটার্ড ইন দ্যাট কেস, ওকে? এইবার দেখো, তোমরা এই কোয়েশ্চেনটা ভেরি অফেন করেছো যে ওয়াই ইজ দ্য স্কাই ব্লু, এটা বচপন কা সওয়াল, রাইট? একদম সেম ফেনোমেনা। ধরো সানরাইজটা যখন ঢুকছে দিনের বেলা, একদম ভোর আর রাত্রেবেলার কথাটা কিন্তু, মানে সন্ধ্যাবেলার ডাস্কের কথাটা কিন্তু আলাদা, ওটা পরে বলছি, সানরাইজ আর সানসেটের কনসেপ্টটাতে একটু পরে আসছি। ধরো সানরাইজ যদি ঢোকে, ঠিক আছে, atmosphere is filled with tiny particles, ছোটো 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 এয়ার পার্টিকলস, এয়ার মলিকিউলস, এয়ার ওয়াটার ভেপার এটসেট্রা রয়েছে। সব থেকে বেশি স্ক্যাটার্ড হয় কি লাইট, এই ফাইন পার্টিকেল সব থেকে কোন লাইটকে বেশি স্ক্যাটার করতে পারে, এক্ষুনি আমরা বললাম ফাইন পার্টিকেলস আর এবল টু স্ক্যাটার ব্লু লাইট দ্য মোস্ট, তাই তো? তাহলে আলটিমেটলি হচ্ছে কি, এই পুরো জায়গাটাতে অ্যাটমসফিয়ারে যখন সানলাইট ঢুকছে, এখানে যে ফাইন পার্টিকেলসগুলো আছে এরা কী করছে, লাইটগুলোকে সব মাল্টিপল দিকে স্ক্যাটার করে দিচ্ছে। কোন লাইট? লাইট অফ ব্লু, মানে শর্টেস্ট ওয়েভলেন্থ, দ্যাট ইজ দ্য ব্লু লাইট, ক্লিয়ার? সেই জন্যই দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু। এইবার আমাকে একটা কথা বলো যে স্পেস পুরো ডার্ক কেন? কারণ স্পেসে কোনো পার্টিকেলসও নেই, কোনো ম্যাটারও নেই, স্ক্যাটারিংয়ের কোনো ফেনোমেনাই হবে না, সুতরাং ইট অ্যাপিয়ার্স, এরকম লাইট কোথাও কারোর সাথে ধাক্কাও খেতে পারবে না, ঠিক আছে? তার জন্য ইট অ্যাপিয়ার্স একদম কমপ্লিটলি ডার্ক, নাল, ভয়েড, রাইট? অনেক সময় দেখবে অনেক হাই অল্টিটিউডসে যখন এয়ারক্রাফট ফ্লাই করে তখনও আশপাশটা পুরো ডার্ক লাগে, বিকজ ওখানে স্ক্যাটারিংটা আস্তে আস্তে কম, বিকজ পার্টিকেলস ইন দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ ডিক্রিজড, রাইট? তাহলে লাস্ট কেসটা আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে গিয়ে সানরাইজ আর সানসেটের সময় কি হয়। সানরাইজ আর সানসেটের সময় ধরো এই দিকটায় আমরা সানরাইজ রিপ্রেজেন্ট করছি, এদিকটা সানসেট রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এটা হচ্ছে নুন, ঠিক আছে, বা এমনি অন্যান্য টাইমে। এই সময় কি থাকে, লাইট একদম স্ট্রেট ট্রাভেল করে সকালবেলা সানরাইজ আর সানসেট হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, খুব একটা স্ক্যাটারিং হয় না, ডাইরেক্ট হিট করে, সেই জন্য দ্য স্কাই অ্যাপিয়ার্স টু বি হোয়াইট, ক্লিয়ার? এইবার সানরাইজ আর সানসেটের সময় আকাশটা একটু অরেঞ্জিশ, একটু রেডিশ লাগে না? এই অরেঞ্জিশ রেডিশটা কেন লাগে, তার কারণ লাইটটা অনেক দূর থেকে ট্রাভেল করছে, ডায়াগোনালি অনেকটা স্ল্যান্টিং রেস ট্রাভেল করছে, তাই তো? তাহলে এই যখন রেসগুলো স্ল্যান্টিং ওয়েতে ট্রাভেল করবে তখন কি হয়, উইচ লাইট স্ক্যাটার্স দ্য মোস্ট?
বলো, ব্লু লাইট স্ক্যাটার্স দ্য মোস্ট। তাহলে উইচ লাইট স্ক্যাটার্স দ্য লিস্ট? রেড লাইট স্ক্যাটার্স দ্য লিস্ট। সেই জন্যই ব্লু লাইট যেহেতু পুরোটাই আগেই স্ক্যাটার করে যাচ্ছে, তার জন্য এই জায়গাটাতে স্ক্যাটার হয়ে থাকে শুধু রেড লাইট, বোথ ডিউরিং দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট। ক্লিয়ার? এই রেড লাইট সব থেকে কম স্ক্যাটার করে, তার আর একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে সিগন্যালস। সমস্ত ডেঞ্জার সিগন্যালে কোথাও ব্লু ইউজ করা হয় না, কিন্তু যতই ফগি, যতই স্মোকি হোক না কেন, আকাশ থেকে এয়ারক্রাফট যখন ল্যান্ড করে তখনও কিন্তু ওরা রেড লাইটটা সেন্স করে নিতে পারে। তার কারণ কি? ইট স্ক্যাটার্স দ্য লিস্ট ডিউ টু ইটস লংগেস্ট ওয়েভলেন্থ। ঠিক আছে, ইট স্ক্যাটার্স দ্য লিস্ট ডিউ টু ইটস লংগেস্ট ওয়েভলেন্থ। তাই জন্যই সমস্ত ডেঞ্জার সিগন্যালসেও কিন্তু রেড লাইট ইউজ করা হয়। কেন? কেন বলো, কেন? ওয়াই? বিকজ ইট স্ক্যাটার্স দ্য লিস্ট। ওকে ওকে, সো আমাদের এই অবধি আর কিছু বাকি নেই এই চ্যাপ্টারটাতে। উই হ্যাভ successfully completed the entire chapter of light. Now go through the entire chapter and we shall be back with another class soon. And যা প্রবলেম হবে প্লিজ ডু মেনশন ইন দ্য কমেন্ট। খুব ভালো করে চ্যাপ্টারটা পড়ো। আমরা খুব ভালোভাবে উই হ্যাভ গন থ্রু অল দ্য নিউমেরিক্যালস ফ্রম দ্য রিফ্র্যাকশন পার্ট। এখানেও এই চ্যাপ্টারে গো থ্রু দ্য ডায়াগ্রামস ভেরি ওয়েল, and keep subscribed and keep following us for the upcoming videos. Bye.